নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। মন্দির থেকে জন্ম নিচ্ছে এক নতুন ভারত, শুরু হচ্ছে এক নতুন কালচক্র। 500 বছরের দাসত্বের ইতিহাসের অবসান হয়েছে, এক নবনির্মাণের পথে চলেছি আমরা। এই কথাগুলো দেশের প্রধানমন্ত্রী অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করার পরে দেশের মানুষকে বললেন। প্রতিটা চ্যানেল সেই ভাষণ দেখালো, প্রতিটা খবরের কাগজে সেই কথাগুলো লেখা হলো। কেউ উৎকোচ পেয়েছেন, আরো পাবার আশায় এক নতুন যুগের সূচনার কথা জানালেন। কেউ আবার জেলে যাওয়া আটকাতেই এই মন্দিরের পেছনে যে বিরাট স্থাপত্যবিদ্যা কাজ করেছে তার ব্যাখ্যা দিলেন। মোদ্দা কথা হলো, যে যেভাবে পারলেন এই নতুন যুগের ভোরে নিজেদের আখের গোছানোর কাজ করলেন। এক বিশাল হিন্দু সমাজে আলোড়ন, এসে গেল রামরাজ্য, এসে গেল। স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন মন্দির থেকেই শুরু হলো নবনির্মাণ। এরকম একটা সময় আরেকজন প্রধানমন্ত্রীর কথা মনে পড়তে বাধ্য, যিনিও দেশের নতুন মন্দিরের উদ্বোধন করেছিলেন। এক নবনির্মাণ সেদিনও শুরু হয়েছিল। সেদিনের সেই নবনির্মাণের নায়ক সময় পেয়েছিলেন 17 বছর, এবং মাথায় রাখতে হবে, সদ্য দেশ বিভাগের পরে লুট হয়ে যাওয়া এক দেশের হাল ধরেছিলেন সেই নবনির্মাণের নায়ক। হ্যাঁ, আমি জওহরলাল নেহরুর কথাই বলছি। 47-এর 15ই আগস্ট দেশের প্রধানমন্ত্রী হলেন, আর মে 1964-তে মারা যাচ্ছেন। মধ্যে 17টা বছর। ওয়াকরানাঙ্গল নদী বাঁধ তৈরি হয়েছে, উৎপাদন হবে জলবিদ্যুৎ। নেহরু বলেছিলেন, এটাই হলো আধুনিক ভারতের মন্দির, টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া। এই স্থাপত্য নিয়ে কথা বললে যদি আবার জেলে পুরে দেয়, তাই আপাতত ওই রাম মন্দিরের স্থাপত্য নিয়ে কথাবার্তা। দেশের মানুষের খাদ্য চাই, অসংখ্য উদ্বাস্ত, মাথার ওপর ছাদ নেই, ওধারে চীনের আস্তিনের ছুরি, এধারে দুর্ভিক্ষ। এমন এক প্রেক্ষিতে তিনি স্বপ্ন দেখছেন নতুন ভারতের নতুন মন্দিরগুলোর, সেটাও ছিল নবনির্মাণ। আসুন সেই নবনির্মাণের খোঁজ খবর নেওয়া যাক। ভাকরানাঙ্গল ড্যাম দিয়ে শুরু হয়েছিল নতুন ভারতের মন্দিরের শুরুয়াত। মারা যাবার আগেই এই বিদ্যুৎ উৎপাদনের জন্য যে যন্ত্রপাতি দরকার, তার জন্যই ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড ভেলের পরিকল্পনা করেছিলেন নেহরু। আজকেও সেই ভেল এক লাভজনক প্রতিষ্ঠান। গতকালও যখন বাকি শেয়ার বাজারে ধস নেমেছে, ভেলের শেয়ার দাম কিছুটা হলেও বেড়েছে। নেহরুর সময় তৈরি হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এইমস। দেশের চিকিৎসা ব্যবস্থার এক নতুন অগ্রগতি শুরু হয়েছিল এই এইমসের হাত ধরে। এই এইমসে রাম মন্দির উদ্বোধনের জন্য একবেলার ছুটি ঘোষণা করা হয়েছিল। এক মন্দির বন্ধ রেখে অন্য মন্দিরের উদ্বোধন হচ্ছে। তাই শেষে চারধার থেকে চিৎকার চেঁচামেচি হবার পরে সেই সিদ্ধান্ত বাতিল হয়। আজও দেশের স্বাস্থ্য ব্যবস্থা মাথায় আছে এই এইমস, যা ছিল ভারতের প্রথম নবনির্মাণের পিলার। ফিরছি আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বলছিলাম স্বাধীনতার পরে নেহরুর আমলের কথা। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সেই সময় শুরু হচ্ছে। দেশের মানুষ যাতে বিভিন্ন ক্ষেত্রে বীমার সুযোগ পায়, তার জন্য এলআইসি পথ চলা শুরু করলো। এরই সঙ্গে এলো ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। নিজেদের তৈল ভাণ্ডার খুঁজে বার করতে হবে, ক্রুড অয়েল পরিশোধন করতে হবে। হ্যাঁ, নবনির্মাণের প্রথম পুরোহিতের হাত ধরেই ওএনজিসির পথ চলা। ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের রূপরেখা তৈরি হলো। কাজও শুরু করলো ওই জওহরলাল নেহরুর সময়। কেন্দ্রীয় বিদ্যালয়, যা আজকেও সারা দেশে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনার অন্যতম জায়গা, সেটাও সেই সময় শুরু হলো। ইস্পাত কারখানা ভিলাই, রাউরকেল্লা, দুর্গাপুর, বিশাল উদ্যোগ, লক্ষ মানুষের চাকরি। আর মজার কথা, তখন আমাদের 1 ট্রিলিয়ন ইকোনমিও নয়, কিন্তু এই সব হচ্ছে রাষ্ট্রের টাকায়। আর আজ সেসব বিক্রি করা হচ্ছে। আর যা কিছু হচ্ছে তা হচ্ছে আদানি, আম্বানি বা তাদের মতো 2-4টে হাউসের জন্য। এদিকে দেশের অর্থনীতি নাকি 5 ট্রিলিয়ন ইকোনমি হবে আর কিছুদিনের মধ্যে। গান্ধীজির কথা মাথায় রেখেই পরিকল্পনায় ভারসাম্য আনারও চেষ্টা করেছিলেন নেহরু। খাদি ও গ্রামোদ্যোগ কমিশনও তৈরি হয়েছিল সেই সময়। তখন স্মার্ট সিটি বলা হতো না, কিন্তু গড়ে উঠেছিল বড় শহর, তার পরিকাঠামো। সঙ্গে নিলেন কাদের? নিজে একাই পুরোহিত হয়ে থাকার ইচ্ছে তো নেহরুর ছিল না।
নিজেই বিজ্ঞানী, নিজেই ম্যাথমেটিশিয়ান, নিজেই নালির গ্যাস থেকে স্টোভ জ্বালাচ্ছে বা A+B এর মাহাত্ম্য বোঝাচ্ছে, এরকম ইচ্ছে তো নেহরুর ছিল না। তিনি সঙ্গে নিলেন মহারথীদের, হোমি জাহাঙ্গীর ভাবা, বিক্রম সারাভাই, PC মাহালানাবিস, ভার্গিস কুরিয়েন, SS ভটনাগর, CD দেশমুখ, এক একজন এক এক দিকপাল। শুরু হলো ইসরোর পরিকল্পনা। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট নতুন করে সাজানো হলো। প্রথম জেনারেশন কম্পিউটার এলো সেখানে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হলো। অনুপ্রেরণা নেতাজি সুভাষচন্দ্র বসু প্ল্যানিং কমিশন তৈরি হলো। নেতাজি বহু আগেই তার বিস্তৃত পরিকল্পনা করে গেছেন। নেতাজির সেই প্ল্যানিং কমিশন অবশ্য এখন নাম পাল্টে নীতি আয়োগ। ওদিকে IIT শুরু হলো। রেলপথের শুরুয়াতি বিস্তারের হার আজও রেকর্ড। সেই সময় সূত্রপাত ইন্ডিয়ান অয়েলের, আমুলের, যা আজকেও পৃথিবীর 100টা কোম্পানির মধ্যে অন্যতম। ভার্গিস কুরিয়েনের হাত ধরে দেশ দুধের ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে এগোলো। শিশুদের দুধ দরকার, গ্যালন গ্যালন দুধ শিবের মাথায় ঢালার জন্য নয়, পুষ্টির জন্যই দরকার বুঝেছিলেন নেহরু। শুরু করেছিলেন নবনির্মাণ। সেই নায়ক মাত্র 17 বছর পরে 1964-তে যখন মারা যাচ্ছেন, তখন 30শে মে দ্য ইকোনমিস্ট পত্রিকাতে লেখা হচ্ছে, থ্রুআউট দ্য লং ইয়ার্স অফ হিজ প্রিমিয়ারশিপ হি রিটেইনড হিজ ম্যাজিক্যাল গ্রিপ অন দ্য গ্রেট মাসেস অফ পিপল। তিনি দেশের নতুন মন্দিরের নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন। তার সঙ্গেই দেশের মানুষের সঙ্গে ছিল তার আত্মিক সম্পর্ক। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। আজকে যে প্রধানমন্ত্রী এক মন্দির উদ্বোধন করে নবভারতের নবনির্মাণের কথা বলছেন, তার রাজত্বকালের মাত্র 10 বছরে ডিমনিটাইজেশনের মতো দেশকে জ্যান্ত ডোবানোর পরিকল্পনা আমরা দেখেছি আনপ্ল্যান GST এনে আবার সেই অর্থনীতিকেই আরো বিপন্ন করতে। দেশের যাবতীয় সম্পদ যার মালিকানা ছিল দেশের মানুষের কাছে, তা বেচে দেওয়া হচ্ছে। দেশের মানুষের গড় আয় কমছে, সম্পদ কমছে, কিন্তু বাড়ছে আদানি আম্বানির মতো কর্পোরেট জায়ান্টদের সম্পদ। দেশে আজ যে বৈষম্য, তা তো আমরা স্বাধীনতার পরেও দেখিনি। দেশ 5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে লাভ কি যদি মানুষের মাথাপিছু আয় না বাড়ে, উল্টে কমে যায়? তিনি নতুন কালচক্রের কথা বলছেন, রাম মন্দিরের আঙিনা থেকে রামরাজ্যের কথা বলছেন। কেমন সেই রামরাজ্য? খানিকটা ধারণা দেবার চেষ্টা তো স্বয়ং তুলসীদাস নিজেই করেছিলেন। তিনি বলছেন, অল্প মৃত্যু নাহি কবনিউ পীরা, সব সুন্দর সব বিরুজ শরীরা, নাহি দরিদ্র কোই দুঃখী না দীনা, নাহি কোই অবুধ না লচ্ছনহীনা। অবধি ভাষায় তিনি যা বলছেন তার মানে হলো, কম বয়সে যেন কেউ মারা না যায়, কেউ যেন অসুস্থ না থাকে, সবাই নিরোগ আর সুন্দর স্বাস্থ্যের অধিকারী হয়, কেউ যেন দরিদ্র বা দুঃখী না হয়, কেউ যেন মূর্খ বা শুভ লক্ষণহীন না হয়। হ্যাঁ, এটাই রামরাজ্যের শর্ত, তুলসীদাস বলছেন। বাস্তব অবস্থাটা কি? দারিদ্র্যের মাপকাঠিতে আমরা 125টা দেশের মধ্যে 111। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এই কথাই বলছে। হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা 136টা দেশের মধ্যে 126-এ দাঁড়িয়ে আছি, নেপাল বাংলাদেশেরও পরে। দেশের 7% মানুষের হাতে দেশের 80% সম্পদ। দেশের 93% মানুষের হাতে আছে মাত্র 20%। নবনির্মাণ, যে দেশের প্রায় 20% সংখ্যালঘু নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, সে দেশে নবনির্মাণ শুরু হচ্ছে এক মন্দির দিয়ে। হ্যাঁ, এই মন্দির এক বিরাট আবেগ তৈরি করেছে, কিন্তু সে আবেগ দিয়ে আরেকটা নির্বাচনই তো জেতা সম্ভব। সেই আবেগ দিয়ে ভুখা পেটে অন্ন যোগান দেওয়া তো সম্ভব নয়। নেহরু যখন সেই নবনির্মাণের কাজে ব্যস্ত, তখন আজকের নবনির্মাণের হোতারা জাতির পিতাকে খুন করার চক্রান্ত নিয়ে ব্যস্ত। সারা দেশে দাঙ্গার পরিস্থিতি কিভাবে তৈরিও করা যায় তার কাজে ব্যস্ত। 1949-এ তারই অঙ্গ হিসেবে বিতর্কিত এক মসজিদে রামলালার মূর্তি রেখে আসা হলো। তাই নিয়ে বারবার কমিউনাল টেনশন তৈরি করা হলো। দাঙ্গার আগুন জ্বালানোর চেষ্টা ধারাবাহিকভাবেই চলেছিল। সেই তারাই
সেদিনের দাঙ্গাবাজেরা, স্বাধীনতার আগের বিশ্বাসঘাতকেরা আজ দেশপ্রেমের কথা বলছে, নবনির্মাণের কথা বলছে। 1947-এর পরে নবনির্মাণের ইতিহাসের সবথেকে মূল্যবান নির্মাণ হলো আমাদের সংবিধান। সেই সংবিধানের প্রতিটা পাতার প্রতিটা মূল্যবোধকে ভেঙে চুরমার করে দিয়ে এই আধুনিক নবনির্মাণের শুরুয়াত। এই নবনির্মাণ নয়, কালাপাহাড়ের মতো দেশের সমস্ত আশা আকাঙ্ক্ষার ওপরে এক চূড়ান্ত আঘাত। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।